হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা পড়ব প্রিপজিশন, যেটা হচ্ছে এইচএসসি জন্য 5 মার্ক থাকে এবং এরই সাথে এই 5 মার্কে 10টা গ্যাপ থাকে। তো 10টা গ্যাপ আসলে একটু টাফ, 5-এর মধ্যে 5 পাওয়া একটু টাফ, কারণ এখানে স্যারের কিছু জিনিস থাকে যেটা আমরা আসলে ধরতে পারবো না, বা কিছু প্যাসেজ আছে যেগুলো আসলে ফিক্সড প্রিপজিশন হয়। তো সবগুলো সবসময় প্যাসেজ যে কমন পড়বে এরকমও কোনো চিন্তাভাবনা আসলে করা যাবে না। বাট বাকি 4টা নাম্বার বা 4.5 নাম্বার আমরা এখান থেকে অনায়াসে এনশিওর করতে পারি। তো আমরা সেই 4.5 নাম্বারের জন্য আর কি পড়াশোনাগুলো করব। তো এই 4.5 নাম্বার পাওয়ার জন্য আমাদের একটু খাটাখাটনি করতে হবে, একটু মুখস্থ করতে হবে। আশা করি তাহলেই আমরা সেখান থেকে ভালো একটা আউটপুট পেতে পারি। সো আমি পেজগুলো ডাবল করে নিলাম যেন আমি এগুলোতে আঁকাতে পারি। তো যেটা বলছিলাম যে আমাদের প্রিপজিশনে থাকবে হচ্ছে 10টা গ্যাপ থাকবে। প্রিপজিশনে 10টা গ্যাপ থাকবে, মার্ক থাকবে 5, এবং এই 5 মার্কের মধ্যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ যেগুলো টানা মুখস্থ একদম, সেগুলো থাকবে 5, মানে 10টার মধ্যে থাকবে হচ্ছে 10টার মধ্যে 5টা বা 6টা, এবং বাকি 4টা বা 5টা হচ্ছে আদার্স। সো আমরা কিন্তু চাইলে এই 6টাতে হচ্ছে আমরা 3 মার্ক চোখ বন্ধ করে তুলে নিতে পারি। সো এই 6টা যেন কেউ ভুল না করো, সেই জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো মুখস্থ করতে দিব। যেটা মুখস্থ করতে হবে বেশি না, 300-র মতো আছে। 300-র মতো পড়লে ইনশাআল্লাহ 6টা মানে কমন পাওয়া যাবে, 6টা বা 5টা, এবং বাকি 4টার জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে। সো আমরা এই 4টা নিয়ে আর কি পড়াশোনাগুলো করব। আশা করি সবগুলো পড়ায় বুঝতে পারবো, কোনো প্রবলেম হবে না। প্রথমত আসি অনের ব্যবহার। অন মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর সারফেস এরিয়ার সাথে লেগে থাকে তাহলে সেখানে হয় অন। ওকে, আর অ্যাভব কোনটা, যেটা ভাইয়া ছাদের উপরে বা মাথার উপরে যেটা ঘোরে, এটা হচ্ছে অ্যাভব। যেমন আমাদের মাথার উপর ফ্যান ঘুরছে, এটা হলো অ্যাভব। আর বাট আমি যেরকম হচ্ছে চেয়ারের উপর বসে আছি, সো এটা হচ্ছে অন দ্য চেয়ার, আর অ্যাভব মাই হেড এরকম। প্রথমে দেখো যে সিটিং অন দ্য টেবিল বা সিটিং অন দ্য বেঞ্চের উপর আমি বসে আছি। তো এগুলো আমি পড়াইছি, বাট একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে যারা ক্লাসটা করনি তাদের জন্য সুবিধা হবে। সো সিটিং কার সাথে, বেঞ্চের উপর, যেহেতু আমি বেঞ্চের সাথে লেগে আছি এই জন্য হচ্ছে অন হবে, অর্থাৎ সারফেস অ্যাটাচমেন্ট এখানে থাকতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন হি স্ট্যান্ডিং অন দ্য চেয়ার, সে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে। দেয়ার ইজ এ ব্লু লেবেল অন দ্য বোতল। সো বোতলের গায়ে আমাদের হচ্ছে লেবেল লাগানো থাকে। ধরো কোনো একটা ড্রিঙ্কসের বোতল, ধরো হচ্ছে মোজো, এখানে এই লেবেল লাগানো থাকে। সো যেহেতু সারফেস অ্যাটাচমেন্ট আছে এখানে, সো এখানে হবে অন। এবার আসি অন ভার্সেস অ্যাবাউট। কোথায় অন বসে, কোথায় অ্যাবাউট বসে? দেখো, হি ডেলিভার্ড এ স্পিচ অন আমেরিকান ফরেন পলিটিক্স, এবং পরেরটা হচ্ছে হি টক অ্যাবাউট আমেরিকা। সো এখানে দুইটাই কিন্তু আমেরিকা, বাট দেখো এখানে আমেরিকান ফরেন পলিটিক্স, অর্থাৎ আমেরিকার একটা ফিক্সড টপিকে বা একটা স্পেসিফিক টপিকে কথা বলছে, এই জন্য অন। আর যেটা স্পেসিফিক কোনো টপিক না, নট ফিক্সড বা নট স্পেসিফিক, সেই ক্ষেত্রে বসবে হচ্ছে অ্যাবাউট। এখানে লেখা আছে স্পিচ, লেকচার, ডিবেট, রিসার্চ, বুক, এসবের ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো টপিক থাকে সেই ক্ষেত্রে বসবে অন, আর যদি স্পেসিফিক কোনো টপিক না থাকে সেই ক্ষেত্রে অন বসবে না, বসবে অ্যাবাউট। তারপরে আসি হচ্ছে ইন ভার্সেস অ্যাট। সো যেমন হচ্ছে অ্যাট কোন জায়গাতে বসে, ইন কোন জায়গাতে বসে, নিচে একটু খেয়াল করো। হি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক, অ্যান্ড হচ্ছে শি ওয়ার্কস অ্যাট ডাচ বাংলা ব্যাঙ্ক। অর্থাৎ যখন ব্যাঙ্কটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, ডাচ বাংলা ব্যাঙ্ক বা সোনালী ব্যাঙ্ক, রূপালী ব্যাঙ্ক, সেই ক্ষেত্রে অ্যাট বসতেছে। বাট যখন ব্যাঙ্কটা নির্দিষ্ট না, টু দ্য পয়েন্ট না, সেই ক্ষেত্রে ইন। এই জন্য লেখা হয়েছে অ্যাট বসে টু দ্য পয়েন্টের ক্ষেত্রে। এরপরে আসি অ্যাট ইজ ইউজড বিফোর ইনস্টিটিউট নেম। যেমন ধরো হচ্ছে কেমব্রিজ ইনস্টিটিউট একটা, যেমন হি স্টাডিড অ্যাট কেমব্রিজ, বা অন্যান্য ভার্সিটির নাম বা যে কোনো একটা ইনস্টিটিউটের নাম হতে পারে। বাট যদি এরকম হতো হি লিভড ইন ক্যামব্রিজ,
সো একটা জায়গাতে এটা কিন্তু ইনস্টিটিউট প্লেসের নাম বোঝাচ্ছেন, ইনস্টিটিউট নেম না, মানে ওই প্রতিষ্ঠানের নাম না, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জায়গা যেটা ইন হয়েছে। আর যদি প্রতিষ্ঠানের নাম হতো তাহলে হতো অ্যাট। এই জন্য বলা হয় অ্যাট ইজ ইউজড বিফোর ইনস্টিটিউট নেম, অর্থাৎ প্রতিষ্ঠানের নামের পূর্বে অ্যাট বসে আর জায়গার নামের পূর্বে হচ্ছে ইন বসে। তারপরে যদি কোথাও সাময়িকভাবে কাজ করা হয় সেই ক্ষেত্রে হয় অ্যাট, আর যদি পার্মানেন্টভাবে কাজ করা হয় তার মানে সেখানে হয় ইন। যেরকম হি ইজ এ শেফ আর রেস্টুরেন্ট, ইন রেস্টুরেন্ট, শেফ পার্মানেন্ট। বাট যদি এরকম হতো যে সে লাঞ্চ করতে গেছে কোনো একটা রেস্টুরেন্টে, সেই ক্ষেত্রে অ্যাট, অর্থাৎ এই অ্যাডটা কিন্তু হচ্ছে টেম্পোরারি, সাময়িকভাবে গেছে, এটা হচ্ছে টেম্পোরারি। বাট ইন যেটা, অর্থাৎ যেখানে চাকরি করে বা জব করে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে পার্মানেন্ট। সো লেখা আছে যে এয়ারপোর্ট, ক্লাব, পার্টি, শপিং মল, হসপিটাল, বাস স্টপ, স্টেশন, এই জায়গাগুলোতে কেউ যদি স্থায়ীভাবে কর্মরত থাকে তাহলে বুঝবে ইন। আর যদি সাময়িকভাবে সেখানে কাজ করে বা কোনো একটা কাজ করতে যায় সেক্ষেত্রে বসবে অ্যাট। এবার আসি যে ডেস্টিনেশনের ক্ষেত্রে। ডেস্টিনেশন, ধরো কোনো একটা জায়গায় আমাদের ফিক্সড গন্তব্য ধরো হচ্ছে লন্ডন, তাহলে যদি লন্ডন যাওয়ার পথে দুবাই একটা হচ্ছে ট্রানজিট দেই বা প্লেন চেঞ্জ করা বা যেখানে পোর্ট বলি আমরা, সো যদি ট্রানজিট টাইম হয় বা ট্রানজিট প্লেস হয় সেই ক্ষেত্রে বসে অ্যাট। আর যদি ফাইনাল ডেস্টিনেশন হয় সেই ক্ষেত্রে বসে ইন। যেরকম হি স্টপড অ্যাট দুবাই অন দ্য ওয়ে টু লন্ডন, লন্ডন যাওয়ার পথে সে ট্রানজিট নিচে কোথায়, দুবাই, এই জন্য অ্যাট। আর হি রিচড ইন লন্ডন, অর্থাৎ লন্ডনে সে পৌঁছেছে। তো যদি এরকম পৌঁছে থাকে সেই ক্ষেত্রে ফাইনাল ডেস্টিনেশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ইন। আর যদি ট্রানজিট টাইম হয় সেই ক্ষেত্রে অ্যাট। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একই সাথে একাডেমিক এবং বিশেষ করে অ্যাডমিশন, সেটা মেডিকেল অ্যাডমিশন হোক বা ভার্সিটি অ্যাডমিশন হোক, সেই ক্ষেত্রে কাজে লাগবে। এবার আসি আমরা গতদিন ক্লাসে যেগুলো পড়িনি সেগুলো নিয়ে কথা বলি, যে ইউজেস অফ অ্যাট, অন, ইন, এগুলো কোথায় ব্যবহৃত হয় এবং কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো। সেটা হচ্ছে মোমেন্টস অফ দ্য ডে। অ্যাট ব্যবহৃত হয় হচ্ছে মোমেন্টস অফ দ্য ডে, অর্থাৎ দিনের বিভিন্ন সময়, যেমন সেটা হতে পারে সকাল 6টা, বিকেল 5টা, তারপরে ভোর, গোধূলি সময় বা সন্ধ্যার সময়, নুন, নাইট। অ্যাকচুয়ালি এখানে আমরা রাখতেছি না আপাতত, এটা নিয়ে একটু কনফিউশন আছে। এরপর মিড নাইট, লাঞ্চ টাইম, দিস মোমেন্ট, তারপরে অ্যাট দ্য এজ অফ 30, ক্রিসমাস, তারপর হচ্ছে ফুল ফেস্টিভ্যাল, অর্থাৎ ফুল ফেস্টিভ্যাল বলতে বোঝায় যেটা একদম আমাদের পার্মানেন্ট কোনো একটা উৎসব, যেমন সেটা ক্রিসমাস হতে পারে, ঈদ হতে পারে, উইকেন্ড, অ্যাট প্রেজেন্ট। তার মানে দেখো এগুলো সবগুলো পূর্বে কিন্তু অ্যাট বসে, অ্যাট মিড নাইট, অ্যাট লাঞ্চ, দেন হচ্ছে অ্যাট নাইট, নুন, অ্যাট ডাস্ক, অ্যাট 5 PM, অ্যাট 6 o'clock, অ্যাট প্রেজেন্ট, অ্যাট উইকেন্ড, এগুলো সবগুলোতে অ্যাট, ঈদ সবগুলোতে বসে। আবার আচ্ছা, যেটা বললাম যে নাইট নিয়ে একটু কনফিউশন আছে, যে ইন নাইট নাকি অ্যাট নাইট। এটা সবসময় অ্যাট নাইট হবে। অ্যাট নাইট এটা কিন্তু দিনের কোনো ভাগ না, নট এ পার্ট অফ এ ডে, লেখা আছে এখানে। যে ইন ব্যবহৃত হয় হচ্ছে যে দিনের ভাগগুলোতে, পার্ট অফ দ্য ডে। ইন ব্যবহৃত হয় ভাইয়া কোথায়, পার্ট অফ এ ডে, পার্ট অফ এ ডে। সেটা হতে পারে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এরকম হতে পারে। বাট ইন নাইট এটা কখনো হয় না, অ্যাট নাইট হয় সর্বদা। কেন হয়, কারণ নাইট হচ্ছে নট এ পার্ট অফ এ ডে, অর্থাৎ দিনের, যেমন দিন হয় কখন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন, তারপরে রাত শুরু হয়। এই জন্য দিনের ক্ষেত্রে ইন বসে, আর রাতের ক্ষেত্রে এরা যেহেতু মোমেন্ট অফ দ্য ডে বলতেছি আমরা, ইটস এ মোমেন্ট, ইটস নট এ পার্ট অফ এ ডে। সো যখন দিনের ভাগ হয় না, এটা রাতের একটা আলাদা একটা ভাগ, সো এই জন্য হচ্ছে এটা অ্যাট নাইট। তো ইন তাহলে কোথায় কোথায় বসবে, যে কোনো মাসের নামের পূর্বে ইন বসতে পারে, ঋতুর নামের পূর্বে ইন বসতে পারে, তারপর সালের নামের পূর্বে ইন বসতে পারে, তারপরে পার্ট অফ দ্য ডে, সেটা হতে পারে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এগুলো হচ্ছে ইন বসে। তাহলে ভাইয়া অন কোথায় বসে, অন
অন ব্যবহৃত হয় স্পেসিফিক ডে, যেরকম থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগুলি স্পেসিফিক ডে অথবা স্পেসিফিক কোনো ডেট হতে পারে। অন দ্য উইকেন্ড, এটা আমেরিকানে অন উইকেন্ড হয়, আর ব্রিটিশে হয় অ্যাট দ্য উইকেন্ড, এটা হচ্ছে ব্রিটিশে হয়, আর আমেরিকানে হয় অন। আবার হচ্ছে যদি বলা হয় অন দ্য মর্নিং অফ, নর্মালি ইন দ্য মর্নিং হয়, ইন দ্য মর্নিং আই ওয়াক আপ, বাট অন দ্য মর্নিং অফ স্যাটারডে যদি কোনো একটা দিনের বা কবে কার বোঝানো হয় সেই ক্ষেত্রে অন বসে। এরপরে ডেটের ক্ষেত্রে বসে অন, ঠিক আছে। স্পেসিফিক ডে করে বলতেছি আমরা, নট যেমন হচ্ছে যদি বলতাম যে ঈদ ডে, তাহলে অন ঈদ ডে। আর যদি বলা হয় অ্যাট ঈদ, আর হচ্ছে অন ঈদ ডে, এরকম। এরপরে হচ্ছে অন বার্থডে, বার্থডে, তারপরে অন হলিডে, অন দ্য উইকেন্ড, তারপরে হচ্ছে অন দ্য মর্নিং অফ 7th জুলাই। সো এরকম যে ফিক্সড করা। তার মানে দেখো আমরা যদি অ্যাট কোথায়, অ্যাট হচ্ছে মোমেন্ট অফ দ্য ডে, অ্যান্ড হচ্ছে ফুল ফেস্টিভ্যাল, ঈদ সেটা 7 দিন ব্যাপী ঈদ হতে পারে, এরকম ফুল ঈদ, নট ঈদ ডে অনলি। এটা মোমেন্ট অফ দ্য ডে কোনগুলো, দিনের বিভিন্ন ভাগ সেগুলো। তারপরে অন ব্যবহৃত হয় হচ্ছে স্পেসিফিক ডে, ডেট, এগুলো কিন্তু ভুল করবা। যে দেখো থার্সডে বা হচ্ছে ফ্রাইডে, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, এগুলোর পূর্বে হচ্ছে অন। আবার ডেটের ক্ষেত্রে 17 জুলাই বা এক্সট্রা এরকম কিছু হতে পারে। আবার ইন জুলাই মাসের নাম, ইন অটাম বা ইন, এটা হচ্ছে মাসের নাম এবং হচ্ছে ঋতুর নাম, তাহলে মাস এবং হচ্ছে ঋতু লেখা যেরকমই হোক তোমরা বুঝতে পারলে হলো। মাস এবং ঋতুর ক্ষেত্রে হচ্ছে ইন বসে। আচ্ছা, তাহলে আশা করি আমরা ইন, অন, অ্যাট এই তিনটা পরীক্ষায় কনফিউশন হয়, এবং এগুলো যেন হচ্ছে আমাদের পরীক্ষায় কনফিউশন না হয় এই জন্য তোমরা চাইলে এটা আবার দেখে নিও। আমি হচ্ছে গ্রুপে অবশ্যই পিডিএফটা দিয়ে দিব, তোমরা পিডিএফটা দেখে নিবে। এবং আমাদের আগের দিনের যে কাজটা ছিল সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করা। আমরা সেখানে আরও 100টা হচ্ছে বাড়িয়ে দিলাম, অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করা, এবং 200 পর্যন্ত দিলাম, যেটা আর কি 200। এগুলো খুবই সহজ, কয়েকবার করে পড়লে এমনিতেই। কীভাবে পড়বা, যেমন ধরো হচ্ছে যে ইন্টারেস্ট ইন, আমি ইন্টারেস্ট বলবো, তোমরা বলবা ইন্টারেস্ট ইন, তারপরে হচ্ছে অর্থ বলবা, বাক্য লাগবে না, বাট বাক্য চাইলে দেখে নিতে পারো, দেখে নিতে আসলে খুব একটা সময় লাগবে না। সো 200 পর্যন্ত পড়তে হবে এটা। তারপরে ভাইয়া আমরা HW যেটা দিয়েছি সেটা হচ্ছে যে প্রথম 10টা ছিল HW করা 1 থেকে 10 পর্যন্ত। এটা গ্রুপে সাবমিট করলে আমি সেখানে তোমাদের অ্যান্সারটা ওখান থেকে দেখে নিব, এবং পরের দিন আমি হচ্ছে এখান থেকে কয়েকটা নিজে নিজে সলভ করে দেবো। এগুলো আসলে সলভ করার মতো কিছু নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই বেশি আছে, তো আর কয়েকটা আমি বাংলা সহ তখন করিয়ে দেবো। আশা করি আমাদের খুব একটা প্রবলেম হবে না। সো আমাদের প্রিপোজিশনের বেসিক যে কথাগুলো ছিল, বোঝানোর মতো যে টপিকগুলো ছিল সেগুলো আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, অ্যান্ড আমি হচ্ছে 10-20টা সলভ করে দিব, এবং তোমাদের তারপরে সেখান থেকে HW করতে দিব। তো চলো আমরা আজকে একটু প্রথমটা একটু পড়ে দেখি কেমন লাগে, এটা কীভাবে সলভ করতে হয়। যেমন ধরো আ গুড বয় ইজ অ্যাকাস্টমের পরে বসে হচ্ছে টু, তার মানে হচ্ছে অ্যাকাস্টম টু, মানে কি অ্যাকাস্টমটি মানে হচ্ছে যে কোনো সাথে অভ্যস্ত হয়ে থাকা, টু হার্ড ওয়ার্ক। হি ইজ নট অ্যাডিক্টেডের পরে টু বসে, অ্যাডিক্টেড টু। দেখো এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতেছি আমরা। তারপরে হি ইজ নট অ্যাভার্স টু মানে কি ভাইয়া, অ্যাভার্স টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি হচ্ছে বিরক্ত হওয়া, সেটা হচ্ছে অ্যাভার্স। যেহেতু নট অ্যাভার্স, তার মানে কোনো কিছুর প্রতি সে বিরক্ত হয় না। এরপর হি ক্লিংসের সঙ্গেও টু বসে, ক্লিংস টু ডিটারমিনেশন, সে এটা হচ্ছে যে তার সংকল্পে আঁকড়ে ধরে থাকে। ক্লিংস টু মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। তো এগুলো যখন তোমরা অর্থগুলো বুঝতে পারবা তাহলে কিন্তু আমাদের জন্য পড়াটা বা পারাটা আরও সহজ হয়ে যাবে। সিন্স হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক, সে হচ্ছে কী করে, হার্ড ওয়ার্ক করতে। এটা আমরা যখন টেন্স পড়ি তখন দেখছি যে আই অ্যাম ইউজ টু ওয়ার্ক, বা ফাদার ইউজ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, মাদার ইউজ টু রিড কুরআন ইন দ্য মর্নিং। সো ইউজ টু
তারপরে দেখো হি ইজ নট ডাউটফুলের পরে বসে হচ্ছে ডাউটফুল অ্যাবাউট, কোনো কিছু বিষয়ে সন্দেহ প্রকাশ করার ক্ষেত্রে বসে হচ্ছে অ্যাবাউট, ডাউটফুল অ্যাবাউট। হি ইজ ভেরি মাচ কনসাস, কনসাসের পরে বসে অফ। হি ইজ নট বোস্টফুল, বোস্টফুলের পরেও বসে অফ। সো হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, সে তার যে মেধা বা যে বুদ্ধিটা আছে সেটা নিয়ে কিন্তু কোনো গর্ব করে না। হি বিহেভস ওয়েল, বিহেভস ওয়েল উইথ অল, সবার সাথে সে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডি, সে তার যে স্টাডি যেটা আছে সেটা রেগুলার করে বা পড়াশোনায় মনোযোগী থাকে। আচ্ছা, 1 নম্বরটা তাহলে শেষ। 2 নম্বরটাতে আসি। ক্যামেলস, ক্যামেলস মানে হচ্ছে উট। ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ ইন এ ডিজার্ট। সো এই উটরা মরুভূমির মধ্যে অন্য একটা প্রাণী যারা হচ্ছে মরুভূমিতে বসবাস করতে পারে, এদের মধ্যে উট অন্যতম। ক্যামেলস হ্যাভ হামস, হামসের পরে তাহলে এটা যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, তাদের অন দেয়ার ব্যাকস, তাদের পিঠের সাথে এরকম হামস থাকে। হামস মানে হচ্ছে কুচ থাকে। দেখো পিঠের ওপর এরকম কুচ থাকে, যদি লেগে থাকে আমরা বলছিলাম সারফেস অ্যাটাচমেন্ট হয়, সেই ক্ষেত্রে কি বসবে? অন বসবে। দে স্টোর ফ্যাট ড্যাশ দিস হ্যামস। সো তারা এই যে হ্যামসের মধ্যে, আমরা এটাও পড়ছিলাম যে কোনো কিছু যদি মধ্যে থাকে, ইন দ্য রুম, রুমের মধ্যে থাকলে ইন দ্য রুম, তো যদি এই হামস বা কুজের মধ্যে কোনো কিছু রাখে সেই ক্ষেত্রে বসে কি? ইন। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, ওকে। বিকজ অফ camels do not store water, fat helps produce water when the camels move dash to dry desert। তাহলে moves, এই যে ড্রাই যে ডেজার্টটা আছে যখন এগুলোতে মুভ করে, অর্থাৎ যখন ঘুরে ঘুরে বেড়ায়, কোথায়? এই ডেজার্টের আশেপাশে বা পুরো ডেজার্ট জুড়ে, অর্থাৎ অ্যারাউন্ড দ্য ড্রাই ডেজার্ট, অ্যারাউন্ড। দে ক্যান গো সেভারেল মান্থস উইদাউট ওয়াটার। সো দে ক্যান গো আপ টু সেভারেল মানে পর্যন্ত, সেভারেল মান্থ বা অনেকগুলো বেশ কিছু মান্থ পর্যন্ত তারা কিন্তু এটা দিয়ে হচ্ছে যেতে পারে, আপ টু। অথবা এখানে আমরা চাইলে থ্রো দিতে পারি, মধ্য দিয়ে যেতে পারে, থ্রো, THRUGH, থ্রো আমি লিখলাম না। উইদাউট, তারা হচ্ছে কি পানি ছাড়াই কিন্তু বেশ কিছু মাস পার করতে পারে। ওকে, তো আর একটু বাংলা নিয়ে পড়ি আমরা। তারপরে হচ্ছে camels eat grass to get moisture. The camels are useful dash the people of the desert at the buffalo are dash the grasslands. So এখানে দেখো যেটা বোঝাচ্ছে আর কি, যে এই মহিষ যেরকম তৃণভূমির জন্য উপকারী, ঠিক একইভাবে উট মরুভূমির মানুষের জন্য উপকারী। তাহলে মহিষ যেহেতু নর্মালি একটা সমতলে থাকে, সবুজ ঘাস খায়, মহিষটা যেরকম তৃণভূমির জন্য উপকারী, ঠিক এই উটরাও মরুভূমির জন্য উপকারী। তাহলে ইউজফুল কাদের জন্য? ইউজফুল টু দ্য পিপল, কাদের জন্য? ইউজফুল টু। তারপরে এটা হচ্ছে ব্যাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ড, ব্যাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ড, মানে হচ্ছে যে ধরো উটরা মরুভূমির মানুষদের জন্য উপকারী। তাহলে ইউজফুল টু দ্য ডেজার্ট অ্যান্ড দ্য ব্যাফেলো আর ইউজফুল, এখানে আর ড্যাশ, এখানে অ্যাকচুয়ালি বোঝাইছে আর ইউজফুল টু দ্য গ্রাসল্যান্ড, মানে তৃণভূমির মানুষদের জন্য। দ্য মেট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট, ওকে। পিপল মেক ক্লথস ড্যাশ অফ ক্যামেল হেয়ার, তাহলে কাপড় বানায়, সেই হচ্ছে মেক ক্লথ ফ্রম হবে না, সরি, তারা হচ্ছে কাপড় বানাবে কোথা থেকে? এখানে অফ তো দেয় আছে। ক্লথ আউট, মেক আউট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেক আউট ক্লথ অফ ক্যামেল হেয়ার। তো এই যে তারা হচ্ছে উটের চুল বা লোম দ্বারা কাপড় তৈরি করে, মেক আউট। দেখো আমি একটা ভুল করলাম এখানে, বাকিগুলো কিন্তু পারতেছি। শোজ আর মেড ড্যাশ দ্য হাইটস, তো চামড়া থেকে আবার হচ্ছে জুতাও তৈরি হয়, মেড অফ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে কখন মেড অফ
আর হচ্ছে মেড ফ্রম হয়। যেমন দেখো যে পেপার, আচ্ছা এটা নিয়ে আলাদা একদিন কথা বলা যাবে। এই দুইটা কনফিউশন হবে। আমি তাহলে এটা এখন একটা ট্রিক্স দিয়ে রাখতেছি। মেড একটা হচ্ছে যে যদি ধরো যে তুমি একটা কাঠ দিয়ে চেয়ার বানালা, সো যদি চেয়ারের মধ্যে কাঠের উপাদান বা কাঠ দৃশ্যমান অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যে এটা হ্যাঁ কাঠ দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মেড অফ নাকি মেড ফ্রম। আবার যেমন ধরো কাঠ থেকে পেপার তৈরি হয়, কাঠ থেকে পেপার তৈরি হয়, তাহলে পেপার আর হচ্ছে চেয়ার, এই দুইটার ক্ষেত্রে অফ আর ফ্রম কোনটার ক্ষেত্রে কী হয় এটা তোমরা অবশ্যই একটু চিন্তা ভাবনা করবে, এবং সামনে ক্লাসে আমি এটা নিয়ে তোমাদেরকে হচ্ছে ব্যাখ্যাটা দিয়ে দেবো। আমি তোমাদের ক্লু দিয়ে দিলাম চেয়ার এবং পেপার। চেয়ারে কিন্তু কাঠ আছে বোঝা যায়, বাট পেপারে যে কাঠ আছে এটা কিন্তু বোঝা যায় না। আপাতত এটা হচ্ছে আমাদের একটু প্রশ্ন থাকলো এটা। তারপরে দেখো দ্য ক্যামেলস আর অলসো গুড ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট। অলসো গুড ট্রাভেল করতে পারে কাদের জন্য, গুড ফর, আচ্ছা ও গুড ফর মানে হচ্ছে ভালো বা প্রয়োজন, যেটাই বলি না কেন। দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট। ওকে, ঠিক আছে। সাম পিপুল ট্রাভেল দ্য ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক লিভিং, তাহলে হচ্ছে লিভিং, ট্রাভেল লিভিং, তাহলে হচ্ছে বাই হবে। এটা মানে এরকম যে হচ্ছে ধরো কিছু মানুষ আছে যারা মরুভূমিতে জীবিকা নির্বাহ করে, বাই কী করে, বাই এই যে উঠের উপর ভ্রমণ করে তারা তাদের হচ্ছে জীবিকাটা নির্বাহ করে। তাহলে জীবিকা নির্বাহের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে বাই, যেমন বাই গুড মিনস, বাই জব, এরকম ক্ষেত্রে তখন আমরা বাই ব্যবহৃত করি। সো আমি দুইটা করে দিলাম, এরকম করে হচ্ছে তোমরা সবগুলো একটু নিজেরা নিজে করবা, কারণ আমি সবগুলো করে দিতে গেলে 7-8টা ক্লাসও শেষ করানো যাবে না। এখানে অর্থ দেয়া আছে, তোমরা আগে নিজেরা নিজে উত্তর করবা, তারপরে আমি তোমাদের হচ্ছে গ্রুপে সেগুলো উত্তরটা সাবমিট করে দেবো, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এবং যেটা যেটা প্রবলেম হবে অবশ্যই আমাকে জানাবা, আমি সেগুলো তখন ব্যাখ্যাটা তোমাদেরকে তুলে ধরবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।